আচ্ছা বলুন তো, এই বিষয়টাকে কি কারুর কাকতালীয় মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুধুমাত্র ধর্ণা শুরু করলেন তাই নয়, 4 দিন পর্যন্ত টেনে নিয়ে গিয়ে ধর্ণাটাকে ঠিক সেই 10ই মার্চ শেষ করলেন, যে 10ই মার্চ বিজেপির পরিবর্তন যাত্রার কর্মসূচিও শেষ হলো। এবং এই 4 দিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ক্যামেরা, টিভির ফুটেজ, অ্যাটেনশন, পাবলিক সবার মুখটাকে একেবারে টেনে ঘুরিয়ে রাখলেন ধর্ণা মঞ্চের দিকে। তার ফলে বিজেপির এই পরিবর্তন যাত্রার কর্মসূচির যতটা ফুটেজ, যতটা অ্যাটেনশন মানুষের পাওয়ার কথা ছিল, তার ছিটে ফোটা বিজেপি পেল। এবং 10ই মার্চ যেদিন বিজেপির এই পরিবর্তন যাত্রা পশ্চিমবঙ্গে শেষ হচ্ছে, সেই দিনে গিয়ে দিদি ইজ লাইক, আচ্ছা ঠিক আছে তাহলে এবার আমরাও চললুম, আমি তাহলে এবার উঠলুম, আর কোনো সমস্যা নেই। এবার এই বিষয়টাকে যদি আপনার কাকতালীয় বলে মনে না হয়, তাহলে এখন দেখার বিষয় যে এরপরে নরেন্দ্র মোদী যেদিন আসতে চলেছেন এবং ব্রিগেডে সভা করতে চলেছেন, সেই দিন আবার দিদি কি করবেন, নরেন্দ্র মোদীর সভার দিন মমতা বন্দ্যোপাধ্যায় আবার কি করবেন, টিভি স্ক্রিনটাকে মাঝখান থেকে ভাগ করে দেওয়ার জন্য, ফুটেজটাকে ভাগ করে দেওয়ার জন্য। বিধানসভা ভোটের ঠিক মুখে বিজেপির এই পরিবর্তন যাত্রাটা কিন্তু বিজেপির জন্য চর্চায় থাকার একটা বিরাট বড় অস্ত্র ছিল। একেবারে বিজেপির নেতারা কয়েকদিন ধরে টানা গোটা বাংলা চষে ফেলবেন। বঙ্গ বিজেপির নেতারা থাকবেন, তার সঙ্গে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব, বড় বড় বিজেপির যে নেতারা রয়েছেন দিল্লি থেকে, অন্যান্য রাজ্য থেকে, তারা আসবেন, তাদের সঙ্গে পশ্চিমবঙ্গের নেতারা থাকবেন, একেবারে বাংলার কোনায় কোনায় তারা যাবেন, সব জায়গায় তারা সভা করবেন এবং সমস্ত জায়গায় টানা এই কদিন ধরে একেবারে মানুষকে জানানো হবে যে বিজেপি আসলে পশ্চিমবঙ্গে কি কি মানুষের জন্য তারা করবে, বিজেপির তরফ থেকে কি কি প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে ইত্যাদি। এবারে এই পরিবর্তন যাত্রার এটাই মোটামুটি উদ্দেশ্য ছিল। খাতায় কলমে বিষয়টা একেবারে দারুণ সুন্দর দেখতে ছিল, কিন্তু খাতায় কলমে সবসময় যেটা দেখতে সুন্দর লাগে, বাস্তবে তো অনেক সময় সেটা হয়ে ওঠে না। তো সেটাই একটু ভেঙে দেখা যাক। বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হলো 1 মার্চ থেকে, যদিও আনুষ্ঠানিক সূত্রপাতটা হলো কিন্তু 2রা মার্চ, যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি 1 তারিখ আসতে পারেননি তার পদ, তার দায়িত্বের জন্য, তিনি 2রা মার্চ এসে পৌঁছান। মোটামুটি সূচনা পর্বটা 2 দিন ধরে চলে এবং বলা যেতে পারে অমিত শাহ এর সূচনা করলেন। এইবারে বিভিন্ন আরো নেতারা আসবেন এবং চারিদিকে তারা রাজ্যে ছড়িয়ে পড়বেন। তারপর বলা হলো যে এই যে পরিবর্তন যাত্রা, এই কর্মসূচি পশ্চিমবঙ্গে শেষ হওয়ার কয়েকদিন পর একদম গোটা জিনিসটা শেষ করবেন রাউন্ড আপ করে বিজেপির সব থেকে বড় হেভিওয়েট নেতা নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি পশ্চিমবঙ্গে এসে ব্রিগেডে জনসমাবেশ করবেন এবং এইভাবে গোটা কর্মসূচিটা শেষ হবে। তো খুব ভালো কথা, অমিত শাহ এলেন পশ্চিমবঙ্গে এবং তিনি এই সভার বা এই কর্মসূচির যে সূত্রপাতটা করলেন, যে প্রস্তুতি তিনি দেখিয়ে দিয়ে গেলেন, সেটাও ছিল মারাত্মক। পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে চাকরি, বেকারত্ব, যুবক যুবতীরা কি করবেন এই সমাজের, এই সমস্ত কিছু মিলিয়ে একটা দীর্ঘ বঞ্চনার ইতিহাস রয়েছে। সেখানে দাঁড়িয়ে অমিত শাহ প্রতিশ্রুতি দিলেন, আপনারা বিজেপির সরকার গড়ে দিন। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য বা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই সরকারি কর্মচারীদের জন্য কিছু করেনি। বিজেপির সরকার আপনারা তৈরি করে দিন। আমরা কথা দিচ্ছি বিজেপির সরকার তৈরি হওয়ার 45 দিনের মধ্যে 7ম পে কমিশন অনুযায়ী বেতন আমরা দেব। তারই সঙ্গে অমিত শাহ পশ্চিমবঙ্গের যে যুব সমাজ তাদের জন্য অত্যন্ত আশার একটি কথা বলেন। তিনি বলেন যে পশ্চিমবঙ্গে আপনারা বিজেপির সরকার গড়ে দিন, তাহলে যত শূন্য পদ রয়েছে 2026-এর ডিসেম্বর মাসের মধ্যে সেই সমস্ত শূন্য পদে আমরা নিয়োগ করব। ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গে সরকারি চাকরি পাবে ঘুষ না দিয়ে। এর সঙ্গে অমিত শাহ আরও একটি প্রতিশ্রুতির কথা সামনে রাখেন এবং তিনি বলেন যে পশ্চিমবঙ্গ সরকার অনেক সরকারি স্থায়ী পদ তুলে দিয়েছে, সেই সমস্ত পদ বিজেপির সরকার এলে আবার ফিরিয়ে আনা হবে এবং সেই সমস্ত পদে নিয়োগ করা হবে। এর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি সামনে রাখেন। তিনি বলেন চাকরির জন্য বসে বসে অপেক্ষা করে করে যাদের বয়স পেরিয়ে গেছে তাদের ক্ষেত্রে 5 বছরের বয়স সীমার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। বয়সের জন্য যারা ভাবছেন যে আর তারা চাকরি করতে পারবেন না, তাদের বয়সটা চলে গেল এই সরকারের চাকরি পাওয়ার অপেক্ষা করতে করতে দুর্নীতির জন্য বা যে কোনো কারণে, তাদের ক্ষেত্রে 5 বছরের জন্য বয়স সীমার ছাড় দেওয়া হবে। এবার এই যে একেবারে বড় বড় স্তম্ভের মতো কয়েকটা প্রতিশ্রুতি অমিত শাহ সামনে রাখলেন, পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্য যেখানে শিল্প কবে আসবে, কিভাবে বিনিয়োগ আনা হবে, এগুলো অনেক সময় সাপেক্ষ ব্যাপার হলেও পশ্চিমবঙ্গে অলরেডি যে সরকারি পদগুলো রয়েছে সেখানে নিয়োগ করা হবে। যারা এতদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করে বসে রয়েছেন এবং বয়স চলে যাচ্ছে, তারা 5 বছর করে বয়স সীমার ক্ষেত্রে ছাড় পাবেন। এই দুটো সব থেকে বড় প্রতিশ্রুতি, যেগুলো সম্পূর্ণভাবে সরকারের হাতে রয়েছে। সরকারের সদিচ্ছা থাকলে হতে পারে এবং বিজেপির তরফ থেকে বলা হচ্ছে তারা ক্ষমতায় আসলে তারা এই জিনিসটা করবে। অতএব অমিত শাহ পরিবর্তন
যাত্রার একেবারে শুরুতে এই প্রতিশ্রুতিগুলো সামনে রেখে সলিড শুরুটা করলেন, কিন্তু তারপর এই প্রতিশ্রুতিগুলোকে আরো বেশি করে জোর দিয়ে মানুষের সামনে পৌঁছানোর থেকে দেখা গেল যে বিভিন্ন জায়গায় বিজেপির যে পরিবর্তন যাত্রার কর্মসূচি হচ্ছে সেখান থেকে অন্যরকম সমস্ত প্রতিশ্রুতি আসতে শুরু করলো। গোটা বিষয়টা খানিকটা আজে বাজে পুরো ছড়িয়ে যাওয়ার দিকে চলে গেল। যেমন দেখা গেল যে বিজেপির সর্বভারতীয় সভাপতি যিনি রয়েছেন নীতিন নবীন, তিনি উত্তর দিনাজপুরে সভা করতে গেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি একেবারে স্তম্ভের মতো যে প্রতিশ্রুতিগুলো রেখে দিয়ে গেছেন তার ওপরে আরো বেশি করে বিল্ড করা, সেগুলোকে আরো জোরদার করে মানুষের সামনে পৌঁছানোর থেকেও বেশি গুরুত্বপূর্ণ নীতিন নবীন যেটা মনে করলেন, তিনি বললেন যে ইসলামপুরের নাম আমরা পরিবর্তন করে ঈশ্বরপুর করে দেব, আপনারা বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসুন, বিজেপিকে ক্ষমতায় আনলে এই জিনিসটা হবে। এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রতিশ্রুতির উপরে জোর না দিয়ে এই দিকে কেন তিনি চলে গেলেন তার উত্তর একমাত্র তিনিই দিতে পারবেন। সুকান্ত মজুমদারকে দেখা গেল পরিবর্তন যাত্রার মধ্যে তিনি বুলডোজারের ওপরে সওয়ার হয়ে সফর করছেন। এবার সুকান্ত মজুমদার 2025-এও একথা বহুবার বলেছেন যে তিনি বুলডোজার খেলতে চান। তিনি বলেছেন বিজেপির সরকার 2026-এ ক্ষমতায় আসলে বুলডোজার দিয়ে সব গুড়িয়ে দেওয়া হবে অপরাধীদের বাড়িঘর, এবং থানাগুলোর সামনে জিপ রাখা থাকবে না, জিপগুলো পেছন দিকে থাকবে, থানার সামনে রাখা থাকবে বুলডোজার। কেউ অপরাধ করলেই তার বাড়িতে বুলডোজার নিয়ে গিয়ে বলা হবে যে দাদা বাড়ি আছেন, একটু বুলডোজার খেলবো। তো সেই খেলার ইচ্ছা থেকেই সুকান্ত মজুমদারকে দেখা গেল বুলডোজারের ওপরে তিনি ঘুরছেন। প্ল্যাকার্ডে লেখা রয়েছে যে কিভাবে বুলডোজার করে একেবারে গুড়িয়ে দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। সেইভাবে পরিবর্তন যাত্রা কর্মসূচি এগোতে শুরু করলো। তার সঙ্গে এখানে সংখ্যালঘু চর্চাও আসতে শুরু করলো, সেই একই রকম চর্চা, আক্রমণ করা হচ্ছে, সেই সংখ্যালঘু ন্যারেটিভ সামনে রাখতে শুরু করলেন বেশ কিছু নেতারা পরিবর্তন যাত্রা থেকেও। এবারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির পরিবর্তন যাত্রা পশ্চিমবঙ্গে শুরু করে যে একেবারে কংক্রিট প্রতিশ্রুতিগুলোকে সামনে রেখেছিলেন সেগুলোকে কেন আরো বাড়ানো হলো না, আরো জোরদার করা হলো না, মানুষের সামনে সেগুলোকে আরো বেশি করে পৌঁছে না দিয়ে বিজেপির প্রতিশ্রুতিগুলো এত ছড়িয়ে গেল কি করে, সেই সদুত্তর আপনি কিন্তু কারোর কাছ থেকেই পাবেন না। কিছুদিন আগে বিজেপির রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত নিদান দিয়েছিলেন পশ্চিমবঙ্গের সব পুরুষদের উদ্দেশ্যে বা গৃহকর্তাদের উদ্দেশ্যে যে লক্ষ্মীর ভান্ডারের 1500 টাকা পেয়ে আপনার বাড়ির মহিলারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে যাওয়ার আগেই আপনারা বাড়ির মহিলাদের ঘরের মধ্যে বন্দি করে রাখুন, বন্দি করে ফেলুন। এরপরে বিজেপির পরিবর্তন যাত্রা থেকে প্রতিশ্রুতি আসতে শুরু করলো যে অন্নপূর্ণা ভান্ডার বিজেপির সরকার পশ্চিমবঙ্গে গঠিত হলে শুরু হবে এবং তার মাধ্যমে মহিলাদের 3000 টাকা করে দেওয়া হবে। আপনারা জানেন এই কথা বিজেপির নেতারা এর আগেও বিক্ষিপ্তভাবে বলেছেন, কিন্তু এবার পরিবর্তন যাত্রা থেকে এটাকে বেশ একটা মূর্ত রূপ দিয়ে মানুষের সামনে নিয়ে আসা হলো যে অন্নপূর্ণা ভান্ডার বিজেপি নিয়ে আসবে এবং তার ফলে বিজেপির সরকার তৈরি হওয়ার পর মহিলারা মাসে মাসে 3000 টাকা করে পাবেন। একদিকে বিজেপির এক নেতা বলছেন লক্ষ্মীর ভান্ডার নিয়ে যারা ভোট দিতে যাচ্ছেন তাদের ঘরে বন্দি করে ফেলুন, আর একদিকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে মহিলাদের মাসে 3000 টাকা করে দেওয়া হবে অন্নপূর্ণা ভান্ডারের আওতায়। এবার বিজেপি এলে অন্নপূর্ণা ভান্ডারের এই 3000 টাকাটা লক্ষ্মীর ভান্ডারের 1500 টাকার বদলে দেওয়া হবে নাকি লক্ষ্মীর ভান্ডার 1500 টাকার সঙ্গে যোগ করে দেওয়া হবে, এটা নিয়ে আপনি প্রশ্ন তুলতেই পারেন। তার কারণ পরিবর্তন যাত্রায় বিজেপির ঘাটালের বিধায়ক শীতল কপাট তিনি তার প্রতিশ্রুতি সামনে রেখেছেন। তিনি বলছেন বিজেপির সরকার এলে শুধুমাত্র অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা দেওয়া হবে তাই নয়, লক্ষ্মীর ভান্ডারের যে 1500 টাকা আপনারা পাচ্ছেন সেটাও পাবেন, সেটা বন্ধ হবে না। তার মানে লক্ষ্মীর ভান্ডারের 1500 টাকা আর অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা মিলিয়ে বিজেপির সরকার ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের মহিলারা মাসে 4500 টাকা করে পাবেন। বোঝা গেল যে অমিত শাহর প্রতিশ্রুতি অমিত শাহর সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিয়েছেন এবং সরকারি চাকরির ডাক আবারও ভাতার প্রতিশ্রুতির কাছে পিছিয়ে গেল। কিন্তু আরেকটা বিষয় যেটা নিয়ে প্রশ্ন করার মতো, বিজেপির যে বড় বড় নেতারা এই পরিবর্তন যাত্রায় পশ্চিমবঙ্গে অংশগ্রহণ করেছেন, অশ্বিনী বৈষ্ণব, অনুরাগ ঠাকুর, বনওয়ারিলাল বর্মা, প্রহ্লাদ যোশীর মতো বড় বড় নেতারা যে এসেছিলেন, তারা যে বক্তব্য রেখেছেন, এর মাধ্যমে যে ধরনের মিডিয়া কভারেজ পশ্চিমবঙ্গে বিজেপির পাওয়ার কথা ছিল সেটার কিন্তু ছিটে ফোটাও পাওয়া যায়নি। মানে এত বড় বড় নেতারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সভা করছেন, তারা বড় বড় কথা বলবেন, প্রতিশ্রুতি দেবেন, সেই নিয়ে চর্চা, তর্ক বিতর্ক সবকিছু চলতে থাকবে, এই বিষয়টা একেবারেই তারা করতে পারেনি। মানে বিজেপির এই পরিবর্তন যাত্রার কর্মসূচি চলাকালীন যেভাবে মিডিয়াকে ডমিনেট করার কথা ছিল, খবরের কাগজের পাতায়, বিভিন্ন টিভির চ্যানেলে যেভাবে বিজেপির চর্চায় থাকার কথা ছিল সেটা তারা থাকতে পারেনি। এবং আপনি যাদেরকে ধরে নিতেই পারেন যে এদের নাম বা এদের বক্তব্য তর্ক বিতর্কের মধ্যে তো অবশ্যই উঠে আসবেই, স্মৃতি ইরানি, মনোজ তিওয়ারি, গিরিরাজ সিং, এনাদের মতো নেতানেত্রীরা যে পশ্চিমবঙ্গে এই কর্মসূচিতে এসেছিলেন এবং পার্টিসিপেট করেছেন বিজেপির পরিবর্তন যাত্রায়, এটা আপনি দুটো
জায়গা থেকে জানতে পেরে থাকতে পারেন। এক হচ্ছে আপনি নিজে যদি সেই সভায় উপস্থিত থেকে থাকেন, মিছিলে থেকে থাকেন এবং এদেরকে দেখেন, আর দুই হচ্ছে বিজেপির সমাজ মাধ্যমের বিভিন্ন পেজ, ফেসবুক বলুন, ইনস্টাগ্রাম বলুন, সেগুলোতে বিজেপির তরফ থেকে যা পোস্ট করা হয়েছে সেখান থেকে আপনি জানতে পারবেন। বাদবাকি মিডিয়া কভারেজে বিজেপি কিন্তু আসতেই পারেনি। তবে বিজেপির দুজন নেতা যারা তবু কিছুটা কভারেজ পেয়েছেন, এর মধ্যে একজন যার জন্য মিডিয়ার কাছে, পশ্চিমবঙ্গের মিডিয়ার কাছে সবসময় সময় রয়েছে, তিনি হচ্ছেন মিঠুন চক্রবর্তী, আরেকজন সারপ্রাইজিংলি বিপ্লব দেব। এই দুজন তবুও চর্চায় খানিকটা এসেছেন। বিজেপি এই কদিন ধরে যেভাবে চর্চায় থাকার জন্য পরিকল্পনা করেছিল বা যে উদ্দেশ্য নিয়ে তাদের এই পরিকল্পনা এবং এই যাত্রা শুরু হয়েছিল, সেটা তারা একেবারেই করতে পারেনি, চর্চায় থাকতে পারেনি। এর অর্ধেক দায় বিজেপিকে নিতে হবে, বাকি অর্ধেক দোষ অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ এই যে 4 দিন 5 দিন ধরে ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায় বসে থেকেছেন, সেইখানে তিনি একেবারে মিডিয়ার অ্যাটেনশন, পাবলিকের অ্যাটেনশন টেনে নিয়ে চলে গেছেন। এই কথাটা আমি বহুবার বলেছি। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত পুরনো রাজনৈতিক ব্যক্তিত্ব এবং টিভি স্ক্রিন কিভাবে স্প্লিট করতে হয়, বিশেষ করে নির্বাচনের আগে সম্পূর্ণ ফুটেজ দিনের পর দিন বিরোধীরা নিয়ে চলে যাবে আর মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছুটি করবেন না, এটা কখনো হয় না। যে মুহূর্তে বিরোধীরা বেশি ফুটেজ পেতে শুরু করে, মমতা বন্দ্যোপাধ্যায় কিছু না কিছু করে টিভি স্ক্রিনটাকে ভাগ করে দেন। আর এই 4-5 দিন ধরে তো মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে একটা ধর্ণা মঞ্চ তৈরি করে বসে থেকেছেন, সেখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গান, আবৃত্তি, কবিতা, ছবি আঁকা, সমস্ত কিছু হয়েছে। তার মধ্যে মাঝে মধ্যে হাঁকাহাঁকি হয়েছে, বেশ কিছু বিতর্কিত মন্তব্য সামনে এসেছে, সেগুলো চর্চায় থেকে গেছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। এই 5 দিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় হেসেছেন না, কেঁদেছেন না, দাঁড়িয়েছেন না, বসেছেন, সেটাই কিন্তু চর্চায় থেকে গেছে। সেদিকেই তিনি সমস্ত অ্যাটেনশন টেনে নিয়ে চলে গেছেন। আরেকটা বিষয় বিজেপির পরিবর্তন যাত্রায় চোখে পড়ার মতো, সেটা হচ্ছে বিজেপি এই এসআইআর শুরু হওয়ার আগে পশ্চিমবঙ্গে যে কথাটা বারবার বলেছিল, সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী দ্বারা ধরা পড়বে, ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ যাবে, তাদের ধরে ফেলা হবে। এই বিষয়টা এসআইআর শুরুর আগে তারা বলেছিল, স্লোগান এরকম ছিল যে বাংলাকে বাঁচাও, বাংলাদেশিদের তাড়াও, এই সমস্ত কথাবার্তা তারা সামনে রেখেছিলেন। এখন যখন এসআইআর শেষ হয়ে চূড়ান্ত তালিকা বেরিয়ে যাচ্ছে, তখন পরিবর্তন যাত্রা বিজেপির যখন পশ্চিমবঙ্গে হচ্ছে, সেখানে এসআইআর এর সাফল্য নিয়ে তাহলে বঙ্গ বিজেপির কাছ থেকে কোনো কথা সেভাবে শোনা যাচ্ছে না কেন? মানে এসআইআর যদি পশ্চিমবঙ্গে বিজেপির জন্য অন্যতম একটা জয় হয়ে থাকে, তাহলে সেই জয়টাকে বিজেপি পরিবর্তন যাত্রায় আরো বেশি করে কেন সামনে রাখলো না? রোহিঙ্গারা সব ধরা পড়ে গেছে, প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম বাদ গেছে, দেখুন সব ধরে নিয়েছি আমরা, ভোটার তালিকা পরিষ্কার করে দেওয়া হয়েছে, এই বিষয়গুলো আরো বেশি করে তাহলে বিজেপি প্রচারে নিয়ে আসছে না কেন? তাহলে কি পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়া নিয়ে বিজেপিও সন্তুষ্ট নয়? সেই কারণেই এটাকে তারা তাদের জয় বলে মনে করছে না। এসআইআরটা যে সফলভাবে হয়েছে সেটা বিজেপিও মনে করছে না। সেই কারণে এসআইআর প্রক্রিয়া থেকেও কি এবার তাহলে বিজেপি খানিকটা দূরত্ব তৈরি করছে? কারণ পরিবর্তন যাত্রায় কিন্তু এই এসআইআর যেটা শুরু হওয়ার আগে বিজেপির নেতারা এত কথা বলেছেন এসআইআর নিয়ে, পরিবর্তন যাত্রায় কিন্তু সেই এসআইআর নিয়ে, এসআইআর শেষ হয়ে যাওয়ার পর সেভাবে কোনো প্রচার, কথাবার্তা, সাফল্যের কাহিনী বিজেপি নেতাদের মুখে শুনতে পাওয়া যায়নি। তাহলে পরিবর্তন যাত্রার ফলে হলোটা কি? এই প্রশ্ন আপনি যদি বিজেপিকে করেন, আপনি উত্তর পাবেন যে পরিবর্তন যাত্রার ফল তো মারাত্মক হয়েছে, ক্ষমতায় আমরাই আসছি। আবার এই প্রশ্নই আপনি যদি তৃণমূলকে করেন, তারা গোটা বিষয়টাকে নস্যাৎ করে দিতে 1 সেকেন্ডও সময় লাগাবে না যে কিছুই হলো না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে এত কিছু বিজেপি করলো, পরিবর্তন যাত্রার এতটা সময় নিয়ে এতটা এফর্ট দেওয়া হয়েছে, এত প্রচেষ্টা, এত পরিশ্রম করা হয়েছে, কিছু তো ফলাফলের দেখতে পাওয়া যাবে নাকি? কথাটা হচ্ছে, আমার মা ছোটবেলা থেকে একটা কথা বলতেন যে তুমি যদি 100 পাওয়ার জন্য পরীক্ষা দাও, 100 পাবো ধরে নাও, তাহলে তুমি হয়তো 80-90 পেতে পারো। আর তুমি যদি ভাবো আমি 80 পাবো ধরে নিয়েই যদি পরীক্ষাটা দিতে বসো, তাহলে তুমি হয়তো 50-60 পাবে। এবার 60 নম্বর পাওয়াটাও খুব খারাপ কিছু নয়। 35-এ পাস, আপনি 60 পাচ্ছেন, মানে আপনি যে নম্বরে পাস তার প্রায় দ্বিগুণ নম্বর পাচ্ছেন, দারুণ ব্যাপার, খারাপ একেবারেই নয়। কিন্তু আবার ক্লাসের মধ্যে যারা 1 থেকে 10-এর মধ্যে রয়েছে, তাদের নম্বরের ধারে কাছেও আপনি পৌঁছাতে পারছেন না। আপনি তাহলে কোনটা চাইবেন? কোনটার জন্য আপনি এফর্ট দিচ্ছেন? কোন প্রচেষ্টা মাথায় রেখে আপনি এগোচ্ছেন? এই মুহূর্তে তাহলে আপনার কি দরকার পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য? আপনার দরকার এমন একটা প্রশ্ন যার উত্তর আপনি অনেক দিন ধরে মুখস্থ করে রেখে দিয়েছেন, প্রশ্নটা আসলেই আপনি ঝপ করে লিখে ফেলবেন। আর রাজ্য বিজেপির জন্য সেই উত্তরটা এক এবং একজন, সেই এক উত্তর বঙ্গ বিজেপি বহুদিন ধরে মুখস্থ করে রেখে দিয়েছে, আর সেই উত্তর হচ্ছে মোদি।
আপনারা জানেন এই যে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বিজেপির পরিবর্তন যাত্রা হলো, সেটা শেষ হয়ে গিয়ে আগামী শনিবার মানে 14ই মার্চ নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে সভা করতে চলেছেন এবং ব্রিগেডে তিনি জনসমাবেশ করতে চলেছেন। তাহলে বঙ্গ বিজেপির উত্তর হচ্ছে যা উতরানোর মোদিই উতরাবেন। এবং একথাও সত্যি যে পরিবর্তন যাত্রার একদম শুরুতে অমিত শাহর সভায় যেরকম ঝড় উঠেছিল সেটাই সব থেকে বেশি ঝড় ছিল, এর থেকেও আরো বেশি ঝড় উঠতে পারবে এই আশাটা করা যায় একমাত্র নরেন্দ্র মোদীর সভার জন্য। রাজ্য বিজেপির আজও মোদী সহায়। এবার পাল্টা আর্গুমেন্ট বা তর্ক এটাও হতেই পারে যে বিজেপির কাছে একজন মোদী যখন আছেন তাহলে বিজেপি ব্যবহার করবে না কেন তাকে? করতেই পারে, কিন্তু তাতেই কি সব হবে? 2021-এ কিন্তু নরেন্দ্র মোদীকে একেবারে দফায় দফায় প্রতি দফা ভোটের আগে পশ্চিমবঙ্গে নিয়ে এসে সভা করানো হয়েছিল। তারপর কোথাও একটা গিয়ে বিজেপির নিজেরই মনে হয়েছিল যে কোথাও একটা ফ্যাটিগ তৈরি হচ্ছে, বেশি ব্যবহার করে ফেললে আবার কোনো ফল পাওয়া যাবে না, তার থেকে একটু বুঝে শুনে রয়ে সয়ে ব্যবহার করা যেতে পারে। তারই সঙ্গে যে প্রশ্ন কেন্দ্রের নির্বাচনের সময়, সংসদের নির্বাচনের সময় বিজেপি করে মোদি ভার্সেস হু, সেই মুখটা কেউ খুঁজে পাচ্ছে না, সেই একই প্রশ্ন যখন তৃণমূল কংগ্রেস করে বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মানুষ করেন মমতা ব্যানার্জি ভার্সেস হু, এই প্রশ্নের উত্তরে কিন্তু আবার বারবার বিজেপিকে আটকে যেতে হয়। তার কারণ নরেন্দ্র মোদী কিন্তু এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন না। তাই বঙ্গ বিজেপি যেটাকে উত্তর মনে করছে সেটা মনে করে তারা এগোতেই পারে, কিন্তু সেই প্রত্যেকবারের মতো যে তিমিরে ছিলাম সেই তিমিরেই আবার চলে গেলাম, সেই বিষয় না হলেই ভালো। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।